আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন বর্তমানে উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। পুরো বাংলাদেশ ব্যাপী এই কার্যক্রম চলমান রয়েছে, অর্থাৎ প্রতিটি বিদ্যালয় তার শিক্ষার্থীদের উপবৃত্তি এন্ট্রি করার সুযোগ পাচ্ছে। এক্ষেত্রে পূর্বের তুলনায় বেশ কিছু পরিবর্তন এসেছে, সে পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা এই কাজগুলো সহজে করতে পারি সে সংক্রান্ত সম্পূর্ণ নির্দেশনা নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেই। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা উপবৃত্তি সার্ভারের যে অ্যাড্রেস লিঙ্কটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমরা লিখব। সেটি হচ্ছে pesp.finance.gov.bd। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের উপবৃত্তি সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ক্যাপচা এগুলো দিয়ে প্রবেশ করতে হবে। তবে এক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এর আগে আমরা যেভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতাম, অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিবর্তে সেখানকার যে কোনো একজন সহকারী শিক্ষকের মোবাইল নম্বর দিয়ে ইউজার নেম ক্রিয়েট করা হয়েছিল। বর্তমানে এগুলো অ্যাভয়েড করা হয়েছে। যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তাদের নামেই মূলত ইউজার নেম ক্রিয়েট করা হয়েছে, কিংবা অনেক ক্ষেত্রে যাদের ইউজার নেম এখনো ক্রিয়েট করা হয়নি তারা আপনারা স্ব সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে নিজ নামে ইউজার নেম ক্রিয়েট করে নেবেন, না হলে কিন্তু জটিলতা হয়ে যাবে পরবর্তীতে। তো আমরা এখানে যাদের ইউজার নেম পূর্বে যেটি ছিল সঠিক ছিল তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। তারপরেও আপনারা যারা এটি নিশ্চিত হতে চান যে আমার আইডি ঠিক আছে কিনা দেখার জন্য তারা এখানে যে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, সেটি অধিক যুক্তিযুক্ত হবে। তো এক্ষেত্রে আমরা যেভাবে কাজটি করব, প্রথমে আমরা এখানে প্রবেশ করার পরেই ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে নেব। এবার এখানে ইউজার নেম রয়েছে, ইউজার নেমে এখানে যে ইউজার নেম রয়েছে ইউজার নেমের ঘরে বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার মোবাইল নম্বরটি এখানে প্রবেশ করাতে হবে, কিংবা যদি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি এখানে প্রবেশ করাবেন এবং ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমরা যে কোনো একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ডে প্রবেশ করব, সেজন্য আমরা ইউজার নেম হিসেবে মোবাইল নম্বরটি প্রবেশ করাবো। তবে এক্ষেত্রে যদি আপনার ইউজার নেমটি যেটি রয়েছে সেটি যদি সঠিক না থাকে, কিংবা ধরুন আপনি এর আগে আপনার ইউজার নেম দিয়ে কাজ করেছেন, বর্তমানে সেই ইউজার নেম আর কাজ করছে না, এমন যদি হয়ে থাকে তাহলে যে অবস্থাটা দাঁড়াবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিচ্ছি এটি একটি ইউজার নেম এবং সঠিক ইউজার নেম। আমি ওটিপি পাঠাচ্ছি, ওটিপি পাঠানোর জন্য এখানে ক্লিক করছি। দেখুন এখানে লেখা এসেছে নো অ্যাক্টিভ ইউজার ফাউন্ড উইথ দিস ইউজার নেম, অর্থাৎ বুঝতে হবে আপনি এই নম্বর থেকে এর আগে কাজ করে থাকলেও বর্তমানে এই নামে বা এই মোবাইল নম্বরের এগেনস্টে কোনো অ্যাক্টিভ ইউজার নেই। তার মানে আপনাকে এক্ষেত্রে এই ইউজার নেম দিয়ে আর কাজ করতে দেয়া হচ্ছে না বা হবে না। এক্ষেত্রে আপনি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আলাপ করে বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন কিংবা মূল প্রধান শিক্ষক রয়েছেন তাদের যে কোনো আইডি দিয়ে এই কাজটি করিয়ে নিতে পারবেন। সেই কাজটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ঊর্ধ্ব মহলে জানিয়ে খুব সহজে করে দিতে পারবেন। যদি আপনার ইউজার আইডি ঠিক থাকে তাহলে আপনি এখানে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, যে কোনো একটি ইউজার আইডিতে প্রবেশ করে বিদ্যালয়ের ইউজার নেম হিসেবে যে কোনো একটি মোবাইল নম্বর দিয়েছি। এবার ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করব। দেখুন
আমি যে নম্বরটি দিয়েছি সেই নম্বরে ওটিপি চলে গিয়েছে মোবাইলে মেসেজের মাধ্যমে। সেই মেসেজ থেকে ওটিপিটি সংগ্রহ করে এখানে প্রবেশ করাতে হবে। এবার যাচাই করুন এই অপশনে ক্লিক করছি। দেখুন এখানে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য বলা হচ্ছে, তো আমি নতুন পাসওয়ার্ড সেট করে নেব। এক্ষেত্রে পাসওয়ার্ডগুলো সেট করার জন্য কিছু কিছু নির্দেশনা এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্দেশনা যে পাসওয়ার্ডটি কমপক্ষে 8 এবং সর্বোচ্চ 15 অক্ষর বিশিষ্ট হতে হবে এবং সে পাসওয়ার্ডটিতে আরও যে কন্ডিশন থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, সংখ্যা থাকতে হবে এবং বিশেষ ক্যারেক্টার কিছু থাকতে হবে। এই কন্ডিশন মেনে নিয়ে আপনাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি ক্রিয়েট করে নিচ্ছি। এবার পরিবর্তন এই অপশনে ক্লিক করব। তো দেখুন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন পুনরায় আমাদেরকে আবারও প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আমি আগের নাই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। লগ ইনে ক্লিক করছি। এবার পুনরায় ওটিপি চলে গিয়েছে সেই মোবাইল নম্বরে, আমরা এখানে ওটিপি প্রবেশ করাবো। যাচাই করুন অপশনে ক্লিক করব। তো দেখুন সঠিক ওটিপি দেওয়ার পরে আমি কিন্তু ড্যাশবোর্ডে প্রবেশ করতে পেরেছি। এটি একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ড। এখন আমাদের এখানে কয়েক ধরনের কাজ করতে হচ্ছে। তো কোন কাজটি আমরা আগে করব কিংবা কোন কাজটি আমরা পরে করব, এমন কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন আমি কাজগুলো দেখাচ্ছি, মূলত আমাদেরকে এখন যা যা করতে হচ্ছে। প্রথমত আমাদেরকে বেনিফিশিয়ারি শিক্ষার্থী যে অপশনটি রয়েছে এখান থেকে আমাদেরকে শ্রেণী হালনাগাদ করতে হচ্ছে। এখান থেকে শ্রেণী হালনাগাদ করতে হবে এবং আরেকটি কাজ রয়েছে আমাদেরকে, আমাদের যে শিক্ষার্থী রয়েছে তাদের যদি কোনো ধরনের সংশোধন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা তথ্য সংশোধন এই অপশনে গিয়ে তথ্য সংশোধন বা যাচাইকরণ এই কাজটি আমরা করতে পারবো। এখান থেকে আমরা এই যে পেন্সিল আইকনটি রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখান থেকে তথ্য পরিবর্তন কিংবা সংশোধন করতে পারি এবং যাচাই করার প্রয়োজন পড়বে আমাদেরকে, সেটি আমরা যাচাই করে নিতে পারি। তো কিভাবে যাচাই করব সে প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কেননা এই কার্যক্রমটি আমাদেরকে এখন না করলেও হবে। আমাদের শুধুমাত্র বর্তমান যে কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে নতুন শিক্ষার্থী এন্ট্রি, যেহেতু 2025 সালে নতুন শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছে, ভর্তি হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রাথমিক নির্বাচন অংশ থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এই কাজটি করতে হচ্ছে। আমি আপনাদেরকে ফর্মটি দেখাচ্ছি, এগুলো আপনারা আগেও করেছেন। নতুন শিক্ষার্থী এন্ট্রির এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে যদি নতুন শিক্ষার্থী থেকে থাকে। আর যে কাজটি করতে হচ্ছে আমাদেরকে যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী রয়েছে তাদের শ্রেণী হালনাগাদ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে ডাটা রয়েছে এই ডাটাগুলো রয়েছে মূলত 2024 সালের। এই শিক্ষার্থী এখান যারা প্রাক প্রাথমিকে ছিল তারা বর্তমানে প্রথম শ্রেণীতে পড়ছে, কিংবা যারা প্রথম শ্রেণীতে রয়েছে তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ছে, এভাবে আপগ্রেড হয়েছে প্রত্যেকে। কিংবা যদি কেউ রিপিটার থেকে থাকে সেটিও আমরা করতে পারবো। তো এভাবে আমরা শ্রেণী হালনাগাদ করব। মোট কথা এখানে আমরা বর্তমানে এই সেশনের জন্য আমরা দুটি কাজ করব, একটি হচ্ছে শ্রেণী হালনাগাদ এবং অন্যটি হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি। শ্রেণী হালনাগাদ সম্পন্ন করার পরে আমরা ক্লাস্টারে প্রেরণ করব। ক্লাস্টারে প্রেরণ করার পরে সেখান থেকে যখন
অনুমোদন হয়ে আসবে আমাদের কাছে। অনুমোদন হয়ে আসার পরে আমরা এই অপশনে দেখতে পাবো শ্রেণী হালনাগাদ অনুমোদিত। এখানে পাবার পরে আমাদেরকে যদি সেগুলো যাচাই করার জন্য বলা হয়, সেগুলো আমরা যাচাই করব। তখন আমরা যাচাই করার যে প্রক্রিয়াটি সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শ্রেণী হালনাগাদ করার জন্য কি কি কার্যক্রম করতে হবে সে বিষয়টি আমরা একটু দেখে নিই। তো শ্রেণী হালনাগাদ করার জন্য আমরা এখানে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এই অপশনে যাব। এটি রয়েছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, যে অংশটি রয়েছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই অংশে আমরা ক্লিক করব। এরপর শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এই অংশে আমরা ক্লিক করব। এখানে সকল শিক্ষার্থীর তালিকা রয়েছে। এখান থেকে আমরা যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করতে চাই একে একে সবগুলি আমাদেরকে করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর নামের পাশে ডান পাশে যে এই পেন্সিল আইকনটি রয়েছে সে পেন্সিল আইকনে আমরা ক্লিক করব। এবার এই শিক্ষার্থী প্রাথমিক শ্রেণীতে গত বছরে ছিল, এবছরে সে প্রথম শ্রেণীতে এসেছে, এজন্য আমরা এখানে কারণ দেব শ্রেণী প্রমোশন এবং সংরক্ষণ করুন। এই যে সংরক্ষণ অপশনে আমরা ক্লিক করব, তাহলে এই শিক্ষার্থী শ্রেণী প্রমোশন পেয়ে প্রথম শ্রেণীতে চলে যাবে। এবং যদি রোল নম্বর পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে রোল নম্বরও পরিবর্তন করতে পারবো, সেই অপশনও কিন্তু আমাদের হাতে রয়েছে। এছাড়া যদি এমন হয়ে থাকে কোনো শিক্ষার্থী রিপিটার রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে পুনরাবৃত্তি এই অংশটি দিতে পারবো। আবার যদি এমন হয়ে থাকে, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন গত বছর পঞ্চম শ্রেণীতে ছিল, এবছর তাহলে কি হবে? এবছর তাহলে প্রাথমিক চক্রের সমাপ্তি হবে। যেহেতু এই শিক্ষার্থী প্রাথমিক চক্র সমাপ্তি করেছে, কখনোই এখানে আমরা বিদ্যালয়ে অধ্যয়নরত নেই এই অপশনে আমরা যাব না। এখানে আমরা প্রাথমিক চক্রের সমাপ্তি দেব। অর্থাৎ যে শিক্ষার্থী গত বছর পঞ্চম শ্রেণীতে ছিল, এবছর তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে, অর্থাৎ এই বিদ্যালয়ে ত্যাগ করে গেছে, তখন আমরা এই শিক্ষার্থীর ক্ষেত্রে প্রাথমিক চক্রের সমাপ্তি এটি সিলেক্ট করে আমরা সংরক্ষণ করব। সেক্ষেত্রে রোল নম্বর পরিবর্তন করতে হবে না আমাদেরকে। আর যদি এমন হয়ে থাকে যে গত বছর এই শিক্ষার্থী আমাদের এখানে পঞ্চম শ্রেণীতে ছিল, এবছরও সে রিপিটার হিসেবে পঞ্চম শ্রেণীতে রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে পুনরাবৃত্তি দেব। পুনরাবৃত্তি দিয়ে সংরক্ষণ করে দেব। সেক্ষেত্রে সে উপবৃত্তি পাবে না, কিন্তু তার নাম অন্তর্ভুক্ত থেকে যাবে এখানে। যদি এমন হয়ে থাকে এই শিক্ষার্থী গত বছরে চতুর্থ শ্রেণীতে ছিল, কিন্তু ভুলক্রমে পঞ্চম শ্রেণী দেখানো হয়ে গিয়েছে, এখন এটি তো ভুল হয়ে গেছে। গত বছর চতুর্থ শ্রেণীতে ছিল, এবছর পঞ্চম শ্রেণীতে ছিল, এবছর পঞ্চম শ্রেণীতে থাকার কথা, কিন্তু এই শিক্ষার্থী পোর্টালে দেখানো রয়েছে পঞ্চম শ্রেণী। তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা ভুল এন্ট্রি এটি সিলেক্ট করব। ভুল এন্ট্রি সিলেক্ট করে আমরা সংরক্ষণ করব। তাহলে এই শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির আওতায় আসবে এবং উপবৃত্তি প্রাপ্ত হবে। এবার আমরা দেখি সবশেষে যে অপশনটি রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত নেই, এটি কখন আমরা ব্যবহার করব। যদি এমন কোনো শিক্ষার্থীর হদিস থেকে থাকে যে আমাদের এই পোর্টালে রয়েছে, কিন্তু বর্তমানে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ করছে না, কিংবা এখান থেকে চলে গেছে, কিংবা এই শিক্ষার্থী ভুলক্রমে এন্ট্রি হয়েছিল, যেভাবেই হোক এই শিক্ষার্থীর যদি কোনো হদিস না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটি বিদ্যালয়ে অধ্যয়নরত নেই এই অপশনটি সিলেক্ট করে আমরা সংরক্ষণ করে দিব। এভাবে হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা দেখি কিভাবে কাজটি করা যায়। আমরা এটি প্রাথমিক চক্রের সমাপ্তি এটি দিয়ে সংরক্ষণ করে দিচ্ছি। দেখুন সাকসেসফুলি কিন্তু কাজটি হয়ে গিয়েছে। এবার আরেকজন শিক্ষার্থীর তথ্য আমরা এভাবে শ্রেণী হালনাগাদ করব। একে একে এখানে যতজন শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর তথ্য এভাবে আমরা হালনাগাদ করব। তো হালনাগাদ করার পরে এটি কোথায় চলে যাবে, এখানে লক্ষ্য করুন, শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এই অংশে চলে যাবে। আমরা এখানে প্রবেশ করি। দেখুন আমরা যে শিক্ষার্থীর কাজ করেছিলাম সেই শিক্ষার্থী প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়েছিলাম আমরা, সে কিন্তু এখানে চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ক্লাস্টারে প্রেরণ করা। সেক্ষেত্রে আমি যে কাজটি করব, এখানে ক্লিক করে দেব, কিংবা এখানে যদি একাধিক ফিল্ড থেকে থাকে সহজে আমরা সবগুলো সিলেক্ট করার জন্য এখানে আমরা এই যে চেক বক্সে ক্লিক করতে পারি। চেক বক্সে ক্লিক করে একবারে যদি অনেকগুলো থেকে থাকে সেক্ষেত্রে আমরা অনেকগুলো সিলেক্ট করতে পারি। আপনি চাইলে প্রতি পৃষ্ঠার রেকর্ড এখানে 61, 50টি যতগুলো ইচ্ছে আপনি দিতে পারেন। চেক বক্সে ক্লিক করে এটি আমরা যদি এখানে ক্লাস্টারে পাঠান এই অংশে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু ক্লাস্টারে চলে যাবে। সেখান থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং পরবর্তীতে অনুমোদন করবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। এভাবে আমরা এই কাজটি সম্পন্ন করব।
এখন ধরুন আমি যে এই যে শিক্ষার্থী ভুল ক্রমে পাঠিয়ে দিলাম, এখানে আমার কিছু সংশোধন করা উচিত ছিল যেটি আমরা করিনি, এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি কিন্তু সহজেই ডাটা আবার ফেরত নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে তার যে আইডি রয়েছে সেই আইডি থেকে সে কিন্তু ফেরত দিতে পারবে এই ডাটাগুলো। আবার যদি সহকারী উপজেলা শিক্ষা অফিসারও এখান থেকে প্রেরণ করে থাকেন, তাহলে কিন্তু সেটি উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে চলে যাবে এবং তিনি চাইলে সেখান থেকে আবারও ফেরত দিতে পারবে। তিনি অনুমোদন করে দিলে কিন্তু আর ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এভাবে আমরা এই কাজটি সম্পন্ন করব। এবার আমরা দেখাবো কিভাবে নতুন এন্ট্রি করতে পারে শিক্ষার্থী। এক্ষেত্রে আমরা প্রাথমিক নির্বাচন এই অংশে চলে যাব এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অংশে ক্লিক করব। এবার এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন আমরা একে একে পূরণ করব। তো আমি একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষণীয়, সেটি হচ্ছে সবগুলো ঘর পূরণ করার পরে আমাদেরকে কিন্তু এখানে যাচাই করা প্রয়োজন পড়বে। যাচাই হচ্ছে সিমটি কার নামে কেনা রয়েছে। যদি সিমটি বাবার নামে কেনা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নগদ অ্যাকাউন্টও থাকতে হবে বাবার নামে। আবার যদি মায়ের নামে থেকে থাকে সিমটি কেনা, তাহলে কিন্তু নগদ অ্যাকাউন্টও থাকতে হবে মায়ের নামে। এমন কন্ডিশন রয়েছে এবং এই কন্ডিশন এখানে যাচাই করা হবে। যদি সঠিক না হয়ে থাকে তথ্যগুলো, তাহলে কিন্তু এন্ট্রি করা যাবে না কোনো ক্রমেই। তো কিভাবে এন্ট্রি করবো আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ দিলাম, এবার খুঁজুন অংশে ক্লিক করব। চলে আসলো। ধর্ম, ভাই বোনের সংখ্যা দিলাম, নৃগোষ্ঠী কিনা না দিলাম, জন্মস্থান, জন্মস্থান দিলাম। এবার মাতার এনআইডি নম্বর। এখানে কিন্তু লেখার কোনো সুযোগ নেই, আমি চাইলে এখানে লিখলেও কিন্তু সেটি আসবে না। এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই এন্ট্রি করে খুঁজুন অংশে ক্লিক করে এটি নিয়ে আসতে হবে। ক্যাপচা পূরণ করব, সাবমিট করব। যেহেতু বেনিফিশিয়ারি বাবা দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা মায়ের এখানে মোবাইল নম্বর দিচ্ছি না। ইউনিয়নটি দিয়ে আমরা এখানে একই বর্তমান ঠিকানা এটি ক্লিক করে দিচ্ছি। শ্রেণী দেব, এখানে মোবাইল ব্যাংকিং, যেহেতু শুধুমাত্র নগদ রয়েছে আমরা নগদ সিলেক্ট করছি। আমরা এর আগে খুঁজুন অংশে ক্লিক করে আমরা দেখেছিলাম যে পেমেন্ট অপশনটি ঠিক আছে, পেমেন্টে যে আমরা যাচাই করতে চাচ্ছিলাম সেটি ঠিক আছে। তারপর আবার একবার দেখে নিই, সবকিছু ঠিক আছে। এবার আমরা সংরক্ষণ করব। দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে, তার মানে আমরা একটি এন্ট্রি করতে পেরেছি। এভাবে নতুন শিক্ষার্থী একে একে সবগুলো এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করার পর এটি কোথায় চলে যাচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। ক্লাস্টারে তালিকা জমাদান এই অংশে চলে যাবে। দেখুন এখানে চলে এসেছে। এখান থেকে আমাদেরকে কিন্তু আবার ক্লাস্টারে প্রেরণ করতে হবে। সবগুলো আসার পরে আমরা এখানে একবারে চেকবক্সে ক্লিক করে ক্লাস্টারে প্রেরণ করে দেব। হ্যাঁ, দেখুন চলে গেল ক্লাস্টারে। এভাবে, অর্থাৎ আমার ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদেরকে এখানে বর্তমানে দুটি কাজ করতে হচ্ছে। প্রথমত নতুন এন্ট্রি, নতুন এন্ট্রি কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়েছি, এবং আরেকটি কাজ যেটি করতে হচ্ছে আমাদেরকে শ্রেণী হালনাগাদ করতে হচ্ছে। আমরা এখান থেকে আপনাদেরকে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করা কিভাবে করতে হয় সেটি আমরা দেখিয়েছি। তো এভাবে আমরা মূলত দুটি কাজ করব, শ্রেণী হালনাগাদ এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি। এই দুটি কাজ করে আমরা দুটিই কিন্তু ক্লাস্টারে প্রেরণ করতে হবে। শ্রেণী হালনাগাদ করার পরে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এই অংশে ক্লিক করার মাধ্যমে আমরা সিলেক্ট করে প্রেরণ করে দেব, এবং নতুন এন্ট্রি করার পরেও আমরা এখানে কিন্তু ক্লাস্টারের তালিকা জমাদান এই অংশের মাধ্যমে ক্লাস্টারের তালিকা জমা দিয়ে দিব। এভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। যদিও একটু জটিল হয়ে যাচ্ছে এবং কাজ করতে বেশ কিছু বেগ পেতে হচ্ছে, আমি বুঝতে পারছি। আসলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তো তার বিরুদ্ধে আসলে কিছু বলার অধিকার রাখি না। আমাদেরকে এভাবেই কাজ করতে হচ্ছে। এখন যেহেতু একেবারেই শুরু হয়ে গিয়েছে সময়, কালক্ষেপণ না করে আমরা যদি খুব দ্রুত কাজটি সেরে ফেলি সেক্ষেত্রে কিন্তু সার্ভার এখন যথেষ্ট
ভালো রয়েছে, ইজি রয়েছে, খুব সহজে কাজ করা যাচ্ছে। আপনারা কিন্তু সহজে কাজগুলো করতে পারবেন। তো এ সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো ধরনের যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।